তারেক রহমানের ২০তম কারাবন্দী দিবস আজ। সংসদের অতীতের নেতিবাচক ধারণা মুছে দিতে চায় বিএনপি, জানিয়েছেন সালাউদ্দিন আহমেদ। ঢাকা চট্টগ্রামের পেট্রোল পাম্পগুলোতে যানবাহনের দীর্ঘ সারি, কাঙ্ক্ষিত পরিমাণ জ্বালানি তেল না পেয়ে ক্ষোভ। নরসিংদীর পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, নির্ধারিত সময়ে অর্ধেক চিকিৎসক না পেয়ে ক্ষোভ। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। বিএনপি চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমানের ২০তম কারাবন্দী দিবস আজ। ১/১১ সরকারের আমলে এই দিন ভোরে ঢাকার বাসভবন থেকে মিথ্যে মামলায় গ্রেফতার করে তাকে পাঠানো হয় কারাগারে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, তারেক রহমানের বিরুদ্ধে যত ষড়যন্ত্র হয়েছে ততই তিনি রাজনৈতিকভাবে পরিপক্ব হয়েছেন। রিপোর্ট করছেন সৈকত সাদিক। ফখরুদ্দিন মঈনুদ্দিন সরকারের আমলে ২০০৭ সালের ৭ মার্চ ভোরে বিনা ওয়ারেন্টে রাজধানী ঢাকার বাসভবন থেকে আটক করা হয় তারেক রহমানকে। পরবর্তীতে তার নামে ১৩টি মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা দেওয়ার পাশাপাশি ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে ডিটেনশন দেয়া হয়। ৬ দফায় রিমান্ডে নিয়ে অমানবিক শারীরিক নির্যাতনের পাশাপাশি মানসিক নির্যাতনও করা হয় তাকে। চাপ দেয়া হয় দেশ ও রাজনীতি ছেড়ে দেওয়ার। বিনা ওয়ারেন্টে নিয়ে যায় আমাদের প্রয়াত প্রধানমন্ত্রী জানতে চাই এবং তার অ্যারেস্ট ওয়ারেন্ট বারবার বলে দেখতে চাই, কিন্তু তার সামনে তার ছেলেকে যেভাবে নিয়ে যাওয়া হয়েছিল, তারা কিন্তু আমাদের গণতন্ত্রের মা মরহুমা বেগম খালেদা জিয়াকে অ্যারেস্ট ওয়ারেন্ট দেখাতে পারেনি। তবে কুশীলবদের কোনো প্রস্তাবে রাজি হননি তিনি। ওই বছরের ২৮ নভেম্বর আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে তারেক রহমান তার উপর করা অমানবিক নির্যাতনের বর্ণনা দেন। তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকলে মুক্তির দাবিতে শুরু হয় আন্দোলন। উচ্চ আদালত থেকে জামিনে মুক্তি পেয়ে ২০০৮ সালের ৩ সেপ্টেম্বর তিনি বিদেশ যাওয়ার সুযোগ পান। সেই থেকে দীর্ঘ ১৭ বছর অবস্থান করেন লন্ডনে। তাদের বদ্ধমূল ধারণা ছিল, জনাব তারেক রহমান যেভাবে নিজেকে রাজনীতি মাঠে প্রস্তুত করেছেন, আগামীতে নির্বাচিত হয়ে দেশ পরিচালনার দায়িত্ব পেলে প্রতিবেশীর স্বার্থ যেভাবে পতিত স্বৈরাচার রক্ষা করেছে, সে আশায় ঘুরে বালি হবে। সে কারণেই তাদের একটা বৃহৎ পরিকল্পনা ছিল তাকে শেষ করে দেওয়া। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, যে ভয়ে তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা প্রপাগান্ডা চালানো হয়, সব বাধা বিপত্তি পেরিয়ে তার নেতৃত্ব গুণ আজ প্রমাণিত। দলের দায়িত্ব নেওয়ার পাশাপাশি ২/৩ বেশি আসন নিয়ে দায়িত্ব নিয়েছেন রাষ্ট্র ক্ষমতার। ২০২৬-এর ১২ই ডিসেম্বর নির্বাচনে এদেশের জনগণ তাদের ভালোবাসার পাত্র জনাব তারেক রহমান এবং বিএনপিকে যে বিপুল ভোটে বিজয়ী করেছেন, এটা প্রমাণ করে তার দেশপ্রেম, দেশের জন্য তার মমত্ব, তার জাতীয়তাবাদ এবং তিনি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়ে যে ধরনের উদাহরণ সৃষ্টি করেছেন এবং করে চলেছেন, তা সত্যি বিরল। এটা অন্তত আমাদের এই সাবকন্টিনেন্টে আমরা দেখি না, পৃথিবীর খুব কম দেশে এই ধরনের উদাহরণ দেখা যায়। বিশ্লেষকরা মনে করেন, ১.৫ যুগেরও বেশি ক্ষমতার বাইরে থেকেও বিএনপি নেতাকর্মীরা দলকে আঁকড়ে আছেন তারেক রহমানের বলিষ্ঠ, মানবিক ও ভবিষ্যৎমুখী নেতৃত্বের কারণে। সৈকত সাদিক, বাংলা ভিশন, ঢাকা। অতীতের নেতিবাচক ধারণা থেকে বেরিয়ে সংসদকে জনকল্যাণমুখী করতে চায় বিএনপি। গুলশানে দুদিনের কর্মশালায় অংশ নিয়ে এমনটি জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। আর কার্যপ্রণালী বিধি অনুযায়ী এবার একটি কার্যকর সংসদের প্রত্যাশা করছেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। রিপোর্ট করছেন নাবিল জাহাঙ্গীর। শনিবার সকাল থেকে বিএনপির গুলশান কার্যালয়ে আসতে থাকেন দলটির নবনির্বাচিত সংসদ সদস্য ও জ্যেষ্ঠ নেতারা। জাতীয় সংসদের প্রথম অধিবেশন সামনে রেখে নবনির্বাচিত সংসদ সদস্যদের নিয়ে বিএনপির 2 দিনব্যাপী কর্মশালার শেষ দিন শনিবার এতে অংশ নেন ঢাকা, ময়মনসিংহ, ফরিদপুর, সিলেট, কুমিল্লা ও চট্টগ্রাম বিভাগের এমপিরা। 2 ঘণ্টাব্যাপী চলা এই কর্মশালায় অভিজ্ঞ সাবেক আমলা, একাডেমিশিয়ান ও সাবেক সংসদ সদস্যদের মাধ্যমে এমপিদের দায়িত্ব, মন্ত্রিসভার সদস্যদের সংসদীয় রেওয়াজ ও মন্ত্রণালয় পরিচালনায় দক্ষ করে তুলতে কৌশলগত ভূমিকা কেমন হবে তা তুলে ধরা হয়। নিয়ম কানুনগুলি কি, এইগুলোই আসলে শিখিয়েছে। আসলে এই পার্লামেন্টটা তো আপনারা জানেন যে বাংলাদেশে 17 বছর ধরে পার্লামেন্টের একটা হাস্যকর ব্যাপার ছিল। এটাকে যাতে ফিরে আসা যায়, এটাকে যাতে সুন্দর করে করা যায়,
এটা যাতে প্রাণের একটা সংসদ যাতে হয় ওইটার জন্য আসলে বলা হয়েছে। যারা বিভিন্ন বিশেষজ্ঞ মানুষ এবং সিনিয়র পার্লামেন্টারিয়ান ছিলেন, দীর্ঘ অনেকদিন যারা পার্লামেন্ট মেম্বার ছিলেন, যারা ভালো জানেন বুঝেন, ওনারা আমাদের কিছু ব্রিফ করেছেন, আমরা সেটা আত্মস্থ করবার চেষ্টা করেছি। কর্মশালা শেষে গণমাধ্যমের সাথে কথা বলেন তথ্যমন্ত্রী, জানান একটি কার্যকরী সংসদের জন্য এই ধরনের আয়োজন। স্পিকারকে অভিভাবক মেনে রুলস অফ প্রসিডিউরের মাধ্যমে কিভাবে পার্লামেন্টে একজন এমপি রোল প্লে করবেন, এই সমস্ত যে তার মধ্যে সুপ্ত প্রশ্ন, সেই প্রশ্নগুলির উত্তরকে আমরা সংগঠিত আকারে তাদের দিচ্ছি। দেশের প্রচলিত নিয়ম অনুযায়ী, আমাদের দেশের সংসদীয় ব্যবস্থা অনুযায়ী সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি বক্তব্য দিবেন। এ ব্যাপারে সমস্ত প্রস্তুতি সম্পন্ন হয়ে গেছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেন, সংসদ নিয়ে অতীতের নেতিবাচক ধারণা থেকে বেরিয়ে আসতে চায় বিএনপি, যাতে অতীতের ব্যাড কালচার যেগুলো হয়েছে, যেগুলো ব্যাড প্রেসিডেন্ট সৃষ্টি হয়েছে পার্লামেন্ট সম্পর্কে এবং মানুষের যে নেতিবাচক ধারণা সৃষ্টি হয়েছে, এগুলো সব মানুষের মন থেকে আমরা মুছে দেবো ইনশাআল্লাহ। আমরা একটা ভালো পার্লামেন্টারি প্র্যাকটিস আমরা সৃষ্টি করব এবং তার মাধ্যমে নজির স্থাপন করব, আর জাতির জন্য আমরা বেস্ট কন্ট্রিবিউশন যাতে করতে পারি এই পার্লামেন্টের মধ্য দিয়ে সেই চেষ্টা করছি। শুক্রবার প্রথম দিনের প্রথম সেশনে মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা, চিফ হুইপ এবং হুইপরা অংশ নেন। এদিন কর্মশালা উদ্বোধন করে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী ও সংসদের নেতা তারেক রহমান। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা। মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি চলমান থাকা এবং ইরান হরমুজ প্রণালী বন্ধ রাখায় বিশ্ববাজারে জ্বালানি তেলের সংকটের আশঙ্কা তৈরি হয়েছে, যার প্রভাব পড়েছে বাংলাদেশেও। সকাল থেকে ঢাকার পাম্পগুলোতে প্রাইভেট কার এবং মোটরসাইকেলের দীর্ঘ লাইন দেখা গেছে, তবে এখনও পর্যাপ্ত জ্বালানি মজুদ রয়েছে বলে জানিয়েছেন পাম্প সংশ্লিষ্টরা। আর আপৎকালীন পরিস্থিতি মোকাবেলায় মিতব্যয়ী হতে হবে এমনটি মনে করছেন সাধারণ মানুষ। রিপোর্ট করছেন মোবাশির আহমেদ। যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের পাল্টাপাল্টি হামলা ও মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ায় বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ কমেছে, যার প্রভাবে বাংলাদেশে তীব্র জ্বালানি সংকটের আশঙ্কা তৈরি হয়েছে। শনিবার সকালে রাজধানীর পেট্রোল পাম্পগুলোতে উপচে পড়া ভিড় দেখা গেছে। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে তেল নিতে হচ্ছে। আমি প্রথমে গেছিলাম 7 রাস্তা, ওখানে তেল পাই নাই, মানে একদম পাম্প বন্ধ। সব জায়গা থেকে সিরিয়াল কোনো জায়গা পাওয়া যাচ্ছে না। বিগত 2 দিনে বেশি বেশি করে তেল লোড করছে প্রাইভেট কার গাড়িতে, কিছু অসাধু ব্যবসায়ীরা ড্রাম ভর্তি, যার কারণে এই সমস্যা হয়েছে। প্যানিক হয়ে গেছে অনেকেই, আমি প্যানিক না, কারণ আমার অফিস পিজিতে, তা আমি এখন তেল নিতে আসছি অফিস পাকি দিয়ে। প্যানিকের কিছু নাই, আমাদের পর্যাপ্ত তেল আছে, চাহিদা অনুযায়ী সবাই পাবে। কষ্ট হলেও বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় সৃষ্ট হওয়া জ্বালানি তেলের সংকট মোকাবেলা করতে হবে বলে মনে করেন অনেকে। পরিস্থিতিতে কি করবে সরকার আমি সেটা জানি না, কিন্তু আমাদের তো বিশাল হ্যাসাল। এই যে 1 ঘন্টা 20 মিনিট দাঁড়ায় তেল পেলাম হলো 250 টাকার। আমি যদি রিজার্ভ করি, কারণ যেই তেলটা আমার 1 মাস চলবে, আমি যদি রিজার্ভ করি 15 দিন পরে আরেকজন পাবে না। আমরা রাইড শেয়ার করি, 2 লিটার দিয়ে দেখা যায় যতটুকু চালাবো, হালকা পরিমাণ কিছু থাকতে আবার পাম্পে ঢুকতে হবে, আবার কষ্ট করতে হবে। এদিকে সিএনজি পাম্পগুলোতে স্বাভাবিকভাবেই চলছে গ্যাস সরবরাহ কার্যক্রম, তবে জ্বালানি তেল সংকট দীর্ঘ সময় থাকলে তার প্রভাবে গ্যাসের সংকটের আশঙ্কাও করছেন অনেকে। না, আমাদের গ্যাসের কোনো সমস্যা নাই, আমরা গ্যাস নিয়মিত পাচ্ছি। তেল না থাকলে এই আপনি গ্যাস উঠবে কোথায় থেকে? কারেন্ট না থাকলে গ্যাস উঠবে কোথায় থেকে? 3 মার্চ 2026-এর তথ্য অনুযায়ী বর্তমানে যে পরিমাণ জ্বালানি তেল মজুদ আছে তাতে স্বাভাবিকভাবে 14 থেকে 21 দিন বা সর্বোচ্চ 1 মাসের কিছু বেশি সময় চলতে পারবে বাংলাদেশ। বিপিসির তথ্য অনুযায়ী ডিজেল 14 দিন, অকটেন 28 থেকে 31 দিন, পেট্রোল 9 থেকে 15 দিন, ফার্নেস অয়েল 30 থেকে 93 দিন এবং জেট ফুয়েল 21 থেকে 55 দিন পর্যন্ত চলার মতো মজুদ রয়েছে দেশে। মোবাশির আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। এদিকে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি এবং সংকটের আশঙ্কায় চট্টগ্রামের ফিলিং স্টেশনগুলোতে বেড়েছে গ্রাহকদের ভিড়। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছেন তারা। সকাল থেকে নগরীর বিভিন্ন পেট্রোল পাম্পে অতিরিক্ত জ্বালানি তেলের চাহিদার ফলে প্রায় পাম্পে তেল শেষ হয়ে গেছে, যার ফলে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকে তেল না নিয়ে ফিরছেন অনেকেই। পাম্প সংশ্লিষ্টরা বলছেন, গত 2 দিন ধরে স্বাভাবিকের তুলনায় গ্রাহকদের মধ্যে জ্বালানি তেলের চাহিদা কয়েক গুণ বেড়েছে। যেসব গ্রাহক আগে 500 টাকার জ্বালানি কিনতেন, তারা এখন 2 থেকে 3 গুণ বেশি পরিমাণ তেল কিনতে চাচ্ছেন। কেউ বা চাচ্ছেন সম্পূর্ণ ট্যাঙ্ক পূর্ণ করে তেল নিতে। কিছু কিছু স্টেশনে তেল ফুরিয়ে যাওয়ায় গ্রাহকরা এক স্টেশন থেকে অন্য স্টেশনে ছোটাছুটি করছেন।
জ্বালানি তেল পাচার রোধে বেনাপোলের বিভিন্ন সীমান্তে টহল জোরদার করেছে বিজিবি জানায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকা বেনাপোল স্থলবন্দর সহ শার্শা এবং চৌগাছা সীমান্তে জ্বালানি তেল পাচার রোধে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে তল্লাশি করা হচ্ছে। এছাড়া দেশি এবং ভারতের ট্রাক ভারতে প্রবেশের আগে অধিক সতর্কতার সঙ্গে তল্লাশি চলমান রয়েছে। 49 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, দেশের জ্বালানি সম্পদ সুরক্ষায় সর্বোচ্চ সতর্কতায় রয়েছে বিজিবি। পাচারে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি। নরসিংদীতে আকস্মিক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন বকুল। নির্ধারিত সময়ে অর্ধেকের কম চিকিৎসক অনুপস্থিত থাকায় হতাশা ব্যক্ত করেন তিনি। সকাল 8:30টায় পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কম্পাউন্ডে অপেক্ষা করছিলেন স্বাস্থ্যমন্ত্রী। সকাল 9টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রবেশ করে অর্ধেকের বেশি চিকিৎসক না পেয়ে হতাশা ব্যক্ত করেছেন তিনি। বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে 21 জন ডাক্তার দায়িত্বরত, উপস্থিত পেয়েছেন মাত্র 8 জন। মানব সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে পরিকল্পনা বাস্তবায়নে ডাক্তারদেরই ভূমিকা নিতে হবে বলে মন্তব্য করেছেন মন্ত্রী। এই হাসপাতালে আপনার টোটাল 27টা পোস্ট আছে, কর্মরত আছেন পোস্টেড ডাক্তারস আছে 21 জন। তার মধ্যে আমরা প্রেজেন্ট পেয়েছি 8 জন, আর আপনার 4 জন আছে, কয়জন? 5 জন ছুটি, ডেপুটেশন, তারপর অফ ডে মিলে 4 জন বাদ গেলে আমাদের থাকে কয়জন? 16 জন। 16 জন থেকে আমরা 8 জন প্রেজেন্ট পেয়েছি, তার মধ্যে 2 জন লেট। আমরা তো বলতেছি আমরা জনগণের গোড় ধরে আমরা পাবলিক হেলথ কেয়ারটা আমরা পৌঁছে দেবো, চিকিৎসা সেবা পৌঁছে দেবো, পৌঁছাবো তো ডাক্তার সাহেবদের দিয়েই। এই তো সিনারিও বললাম। এখন আমি যাই, আমি আমার উপর তো ক্ষমতা আছে না, সবার সাথে আলাপ করে নিয়ম অনুযায়ী যা করা যায় তাই করবো। রমজান এবং ঈদকে সামনে রেখে বাজার পরিস্থিতি স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। শনিবার সকালে রাজধানীর শ্যামবাজারে ভোক্তা অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে পাইকারি এবং খুচরা বাজার পরিদর্শন করেন তিনি। পণ্যের ন্যায্য মূল্য বজায় রাখতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়ে ইশরাক হোসেন মন্তব্য করেন, ঈদকে কেন্দ্র করে কেউ যেন অবৈধ মজুত করতে না পারে সেই বিষয়ে প্রশাসনের মনিটরিং অব্যাহত থাকবে। এছাড়া গ্যাস সংকট নিরসনে ঈদের আগে কার্যকর পদক্ষেপ নিতে কার্যক্রম চলমান রয়েছে বলেও জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। রোজার মাসে আসন্ন ঈদকে কেন্দ্র করে আমাদের এই মশলার আড়ত এবং এই পাইকারি বাজার, সেখান থেকে সরবরাহ সঠিকভাবে পরিচালিত হচ্ছে কিনা এবং কেউ কি অবৈধভাবে কোনো মজুতদারি করে অতি মুনাফা লাভের চেষ্টা করছে কিনা, এই বিষয়গুলো মনিটরিং করার জন্য আমরা ওনাদের সাথে এসেছি এবং আমরা যতটুকু দেখতে পেরেছি বাজার মোটামুটি স্থিতিশীল রয়েছে। সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন বলেছেন, আর্থিক খাতে শৃঙ্খলা ফেরাতে বাংলাদেশ ব্যাংককে স্বাধীনভাবে চলতে দিতে হবে, এটিকে পরিণত করতে হবে স্বাধীন প্রতিষ্ঠানে। রাজধানীর এফডিসি মিলনায়তনে ডিবেট ফর ডেমোক্রেসির বিতর্ক প্রতিযোগিতা শেষে এসব কথা বলেছেন তিনি। তাগিদ দেন বাংলাদেশ ব্যাংককে আইনি সুরক্ষার পাশাপাশি বিতর্কমুক্ত রাখার জন্য। গভর্নরকে রাজনৈতিক প্রভাব মুক্ত রাখার উপর জোর দেন তিনি। বলেন, গভর্নরকে মেয়াদ পূর্ণ করতে দিতে হবে। যুক্তরাষ্ট্রের উদাহরণ টেনে সিপিডি নির্বাহী পরিচালক মনে করেন, সরকার পরিবর্তন হলেও গভর্নরকে সরানো যাবে না। অতীতে গভর্নররা রাজনীতিকদের কথা শুনেছেন বলে ঋণ খেলাপি বেড়েছে বলে মন্তব্য করেছেন তিনি। আশা ব্যক্ত করেন, নতুন সরকার সবার জন্য অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের নীতি গ্রহণ করবে। ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ ব্যবসায়ীদের হয়রানিমূলক মামলা প্রত্যাহার করার আহ্বান জানান। বিতর্কে প্রাইম এশিয়া ইউনিভার্সিটি জয়লাভ করে। ব্যাংকিং খাতের যে বিভিন্ন ধরনের আইনগুলো, এগুলোকে শক্তিশালী করে এগুলোকে পাশ করতে হবে সংসদে, এগুলোকে অনুমোদন করতে হবে এবং সেটা কিন্তু কথার কথা না, সেইগুলোকে শ্রদ্ধা করতে হবে, আইনের প্রতি সকলকে শ্রদ্ধা করতে হবে। এখন দেখুন, কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতার জন্য আইন অনুমোদন করা হলো, কিন্তু সরকার যদি তা নিজে সেটাকে সেই আইনের তোয়াক্কা না করে নিজেই সিদ্ধান্ত চাপিয়ে দেয়, তাহলে তো আর সেটা একটা গণতান্ত্রিক সমাজের একটা লক্ষণ হলো না, সেটা স্বেচ্ছাচারিতার পর্যায়ে পড়ে।
টানা অষ্টম দিনে এসে ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ঘাঁটি লক্ষ্য করে হামলা অব্যাহত রেখেছে ইরান। এক সপ্তাহে ইসরায়েলে 1000-এরও বেশি মিসাইল হামলা চালিয়েছে তেহরান। বহু হতাহতের পাশাপাশি অসংখ্য ইসরায়েলি নিরাপদ আশ্রয়ে সরে গেছে। শনিবারেও একাধিক ড্রোন এবং মিসাইল প্রতিহত করার দাবি তুলেছে কাতার, বাহরাইন এবং সৌদি আরব। এই সময় ইরানের 3000 লক্ষ্য বস্তুতে হামলা চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল। মার্কিন হামলায় জ্বলছে তেহরান ও লেবাননের স্কুল, হাসপাতাল সহ আবাসিক ভবন। ইরানকে নিঃশর্ত আত্মসমর্পণ করতে হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরানও যুদ্ধ চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে। শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্ট। দ্বিতীয় সপ্তাহে গড়িয়েছে ইরান এবং যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের রক্তক্ষয়ী যুদ্ধ। বেড়েই চলছে দুই পক্ষের ক্ষয়ক্ষতি ও হতাহতের সংখ্যা। টানা এক সপ্তাহে ইসরায়েলকে লক্ষ্য করে অন্তত 1000 মিসাইল ছুড়েছে ইরান। শুক্রবার মধ্যরাত থেকে শনিবার সকালের মধ্যে আরও কয়েক দফায় হামলায় অংশ নেয় ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড সদস্যরা। এরই মধ্যে নতুন প্রজন্মের মিসাইল ব্যবহার করছে ইরান। হতাহত হয়েছে সহস্রাধিক মানুষ। প্রাণে বাঁচতে নিরাপদ আশ্রয়ে সরে যাচ্ছে লাখো ইসরায়েলি বাসিন্দা। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ঘাঁটি লক্ষ্য করে হামলা অব্যাহত আছে ইরানের। কাতার, জর্ডান, সৌদি আরব, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাতে মিসাইল হামলার পর প্রতিহত করার দাবি তুলেছে তারা। সৌদি আরবের দাবি, সাইবার তেল ক্ষেত্রে আঘাত হানার আগে অন্তত 6টি ড্রোন ভূপাতিত করেছে তারা। প্রিন্স সুলতান ঘাঁটিতে ভূপাতিত করেছে আরও 2টি ইরানি মিসাইল। একই দাবি বাহরাইন, জর্ডান ও দুবাইয়ের। দুবাই সহ কয়েকটি শহরে সীমিত সংখ্যক বিমান চলাচল শুরু হয়েছে। গত এক সপ্তাহে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানের 3000-এর বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। হামলা অব্যাহত আছে লেবাননেও। বেক্কা ও নাবিচিট শহরে হিজবুল্লাহ ও ইসরায়েলি কমান্ডোদের মধ্যে সংঘর্ষ চলছে। শনিবার সকাল থেকে ইরানের বিভিন্ন শহরে কয়েক দফায় মিসাইল হামলা চালায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। বিমানবন্দর, স্কুল, হাসপাতাল সহ ওইসব হামলার প্রধান লক্ষ্যবস্তু ছিল আবাসিক ভবন। তেহরানে এরই মধ্যে প্রায় 1500 মানুষের প্রাণহানি হয়েছে। ঘরবাড়ি ছাড়তে বাধ্য হয়েছে লাখো বাসিন্দা। এদিকে ইরানকে নিঃশর্ত আত্মসমর্পণ করতে হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, আত্মসমর্পণের আগে ইরানের সাথে আর কোনো আলোচনায় যাবে না ওয়াশিংটন। ইরানকে গোয়েন্দা তথ্য দিয়ে সাহায্য করছে রাশিয়া, এমন অভিযোগ টেনে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ বলছেন, যুক্তরাষ্ট্র সেই অনুযায়ী যুদ্ধের পরিকল্পনা সাজাচ্ছে। অপরদিকে সৌদি আরবকে সামরিক সরঞ্জাম দিয়ে সহযোগিতার ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য। নিরাপত্তা নিয়ে আবারও সৌদি আরবের সাথে আলোচনা করেছে পাকিস্তান। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধাবস্থার মধ্যে চট্টগ্রাম বিমানবন্দরে আরও 14টি সহ মোট 68টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে। শুক্রবার রাত 12টা পর্যন্ত এইসব ফ্লাইট বাতিল করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহিম খলিল। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ফ্লাইট সূচিতে পরিবর্তন অব্যাহত থাকতে পারে বলেও জানিয়েছেন তিনি। বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, গত 28 ফেব্রুয়ারি থেকে দুবাই, আবুধাবি, শারজাহ এবং দোহার এয়ারফিল্ড বন্ধ থাকায় এসব রুটের ফ্লাইট চলাচল ব্যাহত হচ্ছে। এর প্রভাব পড়েছে চট্টগ্রাম বিমানবন্দরেও। খুলনায় বিদেশি পিস্তল এবং গুলি সহ এক নারীকে আটক করেছে পুলিশ। পুলিশ জানায়, সকাল 9:30টার দিকে লবণচোরা থানার নিজ খামার এলাকায় মাদক বিরোধী অভিযান চালানো হয়। এ সময় 5টি বিদেশি পিস্তল, 96 রাউন্ড গুলি সহ আটক করা হয় ওই নারীকে। লবণচোরা থানার ওসি জানিয়েছেন, সাতক্ষীরা থেকে ঢাকাগামী ইমাদ পরিবহনে অভিযান চালানোর সময় এসব অস্ত্র উদ্ধার করা হয়েছে। অস্ত্রগুলো ঢাকার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরও একবার জানিয়ে দিয়ে। তারেক রহমানের 20তম কারাবন্দী দিবস আজ। সংসদের অতীতের নেতিবাচক ধারণা মুছে দিতে চায় বিএনপি, জানালেন সালাউদ্দিন আহমেদ। ঢাকা, চট্টগ্রামে পেট্রোল পাম্পগুলোতে যানবাহনের দীর্ঘ সারি, কাঙ্ক্ষিত পরিমাণ জ্বালানি তেল না পেয়ে ক্ষোভ। নরসিংদীর পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, নির্ধারিত সময়ে অর্ধেক চিকিৎসক না পেয়ে ক্ষোভ। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যে 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com, facebook.com/banglavisionnews, সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। সঙ্গে থাকায় সবাইকে ধন্যবাদ।